বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যে অপরাধী হিসেবে দেখতে এবং দুর্নীতিবাজ এবং সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং সেভাবে তাদেরকে বিবেচনা না করবার জন্যে। কিন্তু বাস্তবে আমরা বাংলাদেশে যা দেখি এই কথার সঙ্গে আসলে তার সাযুজ্য আছে কি না, বা প্রধানমন্ত্রী যেটা বলছেন সেটা ভবিষ্যতে আমরা দেখতে পাবো কি না সকল ক্ষেত্রে। মিস্টার শামসুজ্জামান দুদু। জি, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা। এটা খুবই সাধারণ প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ধারাবাহিকভাবে 55 বছর বাংলাদেশে সরকার প্রধান হিসাবে যারা আসেন বা সরকারি দল হিসাবে যারা থাকেন তাদের কাছে জনপ্রত্যাশাটা হচ্ছে পূর্বের সরকারের থেকে, পূর্ব অবস্থান থেকে বর্তমান বা চলতি অবস্থায় যেন পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনের ইচ্ছা প্রকাশ বর্তমান সরকার প্রধান হিসাবে জনাব তারেক রহমান মানুষকে, দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে অপরাধী যেই হোক তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। সে যদি মনে হয় বিএনপির পরিচয়ের মধ্যে থাকতে চায়, অনেকে আছে যারা অপরাধী, তাহলে অপরাধ করার মাত্রই সে আর কোনো রাজনৈতিক দলের, বিএনপি না, কোনো রাজনৈতিক দলেরই সে লোক না, সে অপরাধী। সেই হিসাবে পুলিশকেও একটা নির্দেশনা কিন্তু তিনি দিয়েছেন, এটাও খুব উল্লেখযোগ্য আমার বিবেচনায় মনে হয়েছে। পুলিশ তার সক্রিয়তা অনুযায়ী, আইন অনুযায়ী পুলিশ হিসাবে, আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ হিসাবে আইন শৃঙ্খলা রক্ষা করবেন নির্দ্বিধায়। অর্থাৎ কোনো দল বা সরকারের পক্ষ অবলম্বন করে অতীতে যে ঘটনা হয়েছে সেই ঘটনায় যেন না ঘটে। এই দুটি জিনিস আমার কাছে মনে হয়েছে যারা প্রশাসনে আছেন, আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন, এমনকি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আছেন এবং মনে করছেন ক্ষমতা প্রয়োগ করে গোষ্ঠী, ব্যক্তি স্বার্থ উদ্ধার করবেন, সেই অবস্থা এখন আছে বলে আমার কাছে মনে হয় প্রধানমন্ত্রীর বলার পরে। তো এই সুযোগটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে মানুষের ভাবনা, যে চিন্তা, সেগুলো অনেকটাই দূরীভূত হবে এবং মানুষের মধ্যে এক ধরনের আশাবাদ তৈরি হবে। সরকার যদি অপরাধীকে প্রশ্রয় দেয় তাহলে কিন্তু অপরাধের সঙ্গে যারা থাকতে চায় তারা কিন্তু উৎসাহিত হয়। আর সরকার যদি বিপক্ষে অবস্থান, অপরাধের বিপক্ষে অবস্থান নেয়, তাহলে অনেক অপরাধেও সাইজ মতো ঠিক হয়ে যায়। তো সেই সুযোগটা আমার বিবেচনায় এখন আসছে। আর আমাদের এছাড়া কোনো পথ নাই। এই জন্যে যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না থাকে তাহলে আপনি সামনের দিকে এগোনো খুব কঠিন। মানুষ প্রয়োজনে কাজ শেষে তাড়াহুড়া করে ঘরের ভিতর ঢুকে গেলে, সন্ধ্যার আগেই ঢুকে গেলে মানুষ উদয়স্ত পরিশ্রম করেও টিকে থাকা খুব কঠিন হচ্ছে। অর্থাৎ একই পরিবারের স্বামী স্ত্রী এখন কিন্তু দুইজনই পরিশ্রম করার চিন্তা করতে। আমি ওই মেয়েটি বা তার স্ত্রী বা এমনকি আমার কন্যা বাইরে গেলে আমি যদি স্বস্তিতে না থাকি বা আমার কর্মক্ষেত্রে আমি স্বস্তিতে না থাকি তাহলে সে স্বাচ্ছন্দ্যে তো কাজও করতে পারবে না। আর ওই মেয়েটি, অর্থাৎ পুরুষ এবং মহিলা, আমি পুরোটাই যদি ব্যবহার করি কর্মক্ষেত্রে তাহলে উন্নয়নের, যথাযথ উন্নয়নের দিকে এগোতে পারে। আর অর্ধেকটা আমি মাথায় রাখলাম রাজনৈতিক কারণে, আইন শৃঙ্খলার প্রশ্নে অথবা ধর্মীয় প্রশ্নে, তাহলে কিন্তু আমার কাজটা অর্ধেকটাই গুণাগুন্তির বাইরে চলে গেল, অর্ধেকটা নিয়ে। সেই জায়গায় আইন শৃঙ্খলা ব্যাপারটা গুরুত্বপূর্ণ।
মিস্টার আব্দুল হক প্রধান, একই জিনিস আপনার কাছ থেকে বুঝতে চাই যে কথা এটা কি শুধু রেটোরিক না, এটা আমরা আসলে অতীতে তো দেখিনি, আগামীতে এটা রিয়েলিটি হিসেবে দেখতে পাবো কি না, এবং একই সঙ্গে নানা কারণে এই সরকারের সময় রাজনীতিকরণের এক ধরনের বা দলীয়করণের অভিযোগ নানা ক্ষেত্রে টুকটাক হয়তো আগের মাত্রায় নয় উঠতে শুরু করেছে, কিন্তু শুরুতে এরকম হলে ভবিষ্যৎটা কী হবে বা আপনি সেটা মনে করেন কিনা সেটাও আপনার কাছে। ধন্যবাদ দুদু ভাইকে যে সব শব্দ চায়না থেকে ফিরছেন উনি, হি ইজ ইন চিয়ার্স মোড, ভালো বলছেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের আমরা দেখছি রাজনীতিতে যারা শাসক ছিলেন অতীতে, আমি কাউকে নাম মেনশন করে বলছি না, সবসময় মুখ দেখে আইনটাকে প্রয়োগ করার চেষ্টা করছেন, মুখ দেখে, দল দেখে। আমার ধারণা এবার প্রধানমন্ত্রী এই কথাটা এক্ষেত্রে একটা মানে বিপরীত মুখে একটা কথা, বাস্তব কথা হলো যে কথার কারণে দুটো জিনিস একসঙ্গে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার আইন প্রয়োগে আমার ধারণা কিছুটা সে সক্রিয় স্বতন্ত্র যদি চায় যে না আমাকে আইনের লোক আমাকে আইনটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আর জনগণ আশ্বস্ত হবে যে অতীতে যেরকম দল দেখে মুখ দেখে যেরকম আইন প্রয়োগ হয়েছে, তাই না, সেই জায়গার থেকে এই যাত্রায় হয়তো বাঁচা গেল আর কি। তো আসলে প্র্যাকটিক্যালি বর্তমান সরকার বেশি দিন হয় নাই, হয়েছে, আমরা সরকারের পক্ষ থেকে অনেকগুলি ভালো ভালো কথা বলা হয়েছে, ভালো পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা আশা করছি এই যে পুলিশ সপ্তাহে বোধ ছিল সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্যটা আমার কাছে, আমি ফলো করেছি পত্রিকায়, ভালো লেগেছে যে একটা নিউ অ্যাপ্রোচ পাবলিকের কাছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গেল। সেটা যদি ঠিকভাবে প্রয়োগ হয়, আমার ধারণা বাংলাদেশের আইন প্রয়োগের ক্ষেত্রে যে সবসময় যে ব্যত্যয়টা হয় এর থেকে জনগণ মুক্তি পাবে। এবং বাংলাদেশ একটা এই যে এত যে আমি যদি বলি এই যে পরিবর্তন, এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান এত শহীদ রক্তের বিনিময়ে মিনিমাম হলো জনগণ আইনের কাছে আশ্রয় নেওয়ার সাহসটুকু সঞ্চয় করতে পারবে যে না আমি আইনের কাছে গেলে আমি এখানটায় আমাকে দলের হোমরা চমড়া বা অমুক আমাকে কিছু করতে পারবো না, এই জায়গাটা পরিষ্কার হবে। সেই কারণে আমি ধন্যবাদই জানাতে চাই প্রধানমন্ত্রীকে তার এই কথার মধ্যে দিয়ে। দ্বিতীয় প্রশ্ন যেটা যে আপনি কি আমাদের দেশের রাজনীতিকরণ বা দলীয়করণ, বিশেষ করে রাজনীতিকরণের চেয়ে যদি দলীয়করণ শব্দটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই, এমনকি যে প্রতিষ্ঠানগুলো আসলে খুব স্বাধীনভাবে কাজ করা উচিত সেখানটাতে, এবং দলীয়করণ আসলে শেষ পর্যন্ত সব কিছুকে ধ্বংস করে দেয়। আপনি কি এই আড়াই মাসে দেখতে পেয়েছেন? আমি একটা বিষয় আমি বলি, আপনার কোনো কনসার্ন আছে কিনা? বিগত সরকারগুলির সময় সবসময় সরকারটাও এবং প্রশাসনের সমস্ত বাহিনী ক্ষমতার সঙ্গে থাকার চেষ্টা করে, নট উইথ পাবলিকের সঙ্গে না। তাহলে এই ক্ষেত্রে আমি এই গভর্নমেন্টের কাছে, আমি এটা এর আগেও বলেছি এক জায়গায়, সেটা হচ্ছে যে আলোচনায়, সেটা হচ্ছে যে সরকারকে চেষ্টা করতে হবে জনগণের সঙ্গে থাকার, এবং প্রশাসনের কর্তব্য যারা থাকবেন তাদেরও জনগণের সঙ্গে থাকার চেষ্টা করতে হবে। যদি এই থাকার চিন্তাটা করতে পারে তাহলে নিউ অ্যাপ্রোচ অটোমেটিক্যালি চলে আসবে প্রশাসন আইন শৃঙ্খলা চালানোর ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি এখানটায় বাংলাদেশে বিভিন্ন সময় আমরা দেখি, এমনি তো আমাদের দেশে এটা প্রবণতা আছেই আর কি, উইনার্স টেক্স অল, তাই না, যিনি ক্ষমতায় তিনি সব কিছুই করেন। সেই ক্ষেত্রে পার্লামেন্টে বিরোধী দল আছে, যে আদর্শই হোক না কেন, এই বিরোধী দলের যে স্পেস থাকে পার্লামেন্টটাকে এক্সারসাইজ করার এবং প্লাস তার যে সামগ্রিক কার্যক্রম পরিচালনা করার যদি সুযোগ থাকে, তাই না, আমার ধারণা বাংলাদেশে একটা সহনশীল ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার বা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে, যেটা কখনোই ছিল না। ক্ষমতায় যিনি গেছেন তিনি সব কিছুই করে ফেলছেন, অপোজিশন বলবো কল্লা ছুঁড়েও কিছু করতে পারে না আর কি, তাই না। সেই জায়গার থেকে এটার উত্তরণ ঘটুক। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে আমাদের রাজনীতিটা সহনশীলতা জায়গা থাকে না। পার্লামেন্টে ডিবেট হবে, বিতর্ক হবে, ওয়াকআউট হবে, বেরিয়ে যাবে, তারপরে আবার পার্লামেন্টে আসবে, তাহলে হ্যাঁ মত দ্বিমত হবে, তো মত দ্বিমত বাদ পড়তে এটা তো পার্লামেন্ট, কিন্তু প্রতিহিংসাটা হবে না। তাহলে সেই জায়গার থেকে এই পার্লামেন্ট বেরিয়ে আসুক, সরকার বেরিয়ে আসুক, আমরা সেই কামনা করি, জনগণ সেই কামনা করে। হ্যাঁ, সরকার যদি অল্প সময়ের জন্য এসছে, এখানটা কতগুলি বিষয় আছে, একটা বিষয় এখানটা বলাই ভালো, যেটা সংস্কার কমিশন, যেটা বলছে সংস্কার কমিশন, আমরা সেখানে সংস্কারের কিছু কিছু বিষয় করছিলাম, আমরা যেমন রেফারেন্ডাম, ঐকমত্য কমিশন, হ্যাঁ ঐকমত্য কমিশন, এখানটায় ওনারা যেভাবে রেফারেন্ডাম চাপিয়ে দিতে চান আমরা এটাকে ডিভোন করছে, আমরা সই করি নাই সে কারণে। ফলে কতগুলি বিষয় বাদ দিয়ে কিন্তু কতগুলি মৌলিক বিষয় আলোচনা হয়েছে, সেখানটা সবার ঐকমত হয়েছে। যেমন ধরেন আপনার বিচার বিভাগের কীভাবে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি কীভাবে চলবে, তাই না। আমার ধর তার আলোকে গভর্নমেন্ট বলছে যে আমরা নতুন করে পার্লামেন্টে আলোচনা করে আমরা এগুলি ঠিক করব। আমার ধরনের এগুলি কাল বিলম্ব না করে জনগণকে স্বস্তির মধ্যে নিয়ে আসার জন্য
সরকারের দ্রুতই পদক্ষেপগুলি নেওয়া উচিত। সরকারই করুক, আপত্তি নেই, কারণ সরকার যেহেতু ছিল আগের থেকে, করুক, আপত্তি নেই। মিস্টার শামসুজ্জামান দুদু, আপনি শুনছিলেন। না, কথা যেগুলো আসছে এটা যে সাম্প্রতিক সময়ের কথা এমন তো না, এটা ধারাবাহিকভাবে 55 বছরের বাংলাদেশের, মানে এখন অনেক মানুষ আমাদের মধ্যে আছেন বেঁচে অথবা অনেকে নাই, কিন্তু এই কথাগুলো কিন্তু সবসময় যারা সত্যিকারের বাংলাদেশ হিসেবে চাইছে তারা এই জিনিসগুলো চাইছে। যেমন একটা আমাদের বিচার বিভাগ জনতুষ্টি বলতে যেটা বোঝায় মানুষের পক্ষে, যেমন একটা মানুষ তার সব কিছু হারিয়েছে, সে সর্বশেষ কিন্তু বিচার বিভাগের কাছে তার রক্ষা কবচটা চায়। সেখানে গিয়েও যদি সে সেটি না পায়, অর্থর ঝনঝনানি, ক্ষমতার প্রতাপ বা দলের মানে দণ্ডমূর্তের কর্তারা যদি সবগুলো মানে কন্ট্রোল করে, তখন তো আর একটা মানুষের জায়গা মানে যাওয়ার জায়গা নাই, তখন বাংলাদেশটা স্থবির হয়ে যাবে। সেই জায়গাটায় একটা ওই যে মানে গণঅভ্যুত্থানের পরে বলবো, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের 2 বছরে নানান কথাবার্তা আমরা শুনেছি, এবং আমার কাছে মনে হয়েছে যে 90-র গণঅভ্যুত্থানের পরে, যে গণঅভ্যুত্থানে আমরা ছাত্রনেতা হিসাবে সেই সময় যারা ছিলাম, আমরা একজন মানুষকে পাইছিলাম, এটা আপনিও অস্বীকার করেন, সেটা জাস্টিস শাহাবুদ্দিন সাহেব। দ্রুতই তিনি ক্ষমতায় মানে শীর্ষ স্থানে সবার মতামতের ভিত্তিতে বসছিলেন, এবং প্রয়োজনীয় সব কাজ পারছেন এটা বলবো না, কিন্তু মানুষের এই একটা মাত্র মানুষ যতদূর সম্ভব কাজ করে এবং দ্রুততম সময়ের মধ্যে মানে নির্বাচনের মধ্যে 78 দিনের মাথায় নির্বাচন করেছিলেন, নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তিনি হস্তান্তর করছেন। কোনো রকম সেখানে তার শৈথিল্যতা ছিল না, আমার কাছে মনে হয়েছে। এটাও গণঅভ্যুত্থান যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এসেছিলেন, এবং বলা যায় আমাদের এখানে অনেকে বলেন যে ওটাই বোধহয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম বিতর্কিত নির্বাচন, 1991 সবচেয়ে ভালো নির্বাচন। এবং দ্বিতীয় কথা যেটা, এবার তো সংস্কার নিয়ে যেটা মিস্টার নাজমুল হক প্রধান বলছিলেন, প্রায় 8-9 মাস তো পুরো দেশই হইচই করলো, কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ কিন্তু তখন প্রফেসর রেহমান সোবহানের নেতৃত্বে বিশেষজ্ঞ বিশিষ্ট জনদের দিয়ে কিন্তু টাস্কফোর্স করেছিলেন অনেকগুলো, এবং সেই রিপোর্ট তো এখনও আছে, কিন্তু কোনো আওয়াজ ছিল না। কিন্তু না একেবারে মানে রিফর্ম কেন্দ্রিক সত্যিকারের সংস্কারের উদ্যোগ যদি আমরা খুঁজি, ওই সময়টা ছিল। আরেকটা জিনিস লক্ষণীয়, মানে ওই সময় আমরা ছাত্রনেতা ছিলাম বা আমাদের উদ্যোগে আন্দোলনগুলো শুরু হয়েছিল, গণঅভ্যুত্থানে আরও তরুণরাই বেশি সে সময় ভূমিকা পালন করছিল। আমাদের পরবর্তীটা আমরা বলা যায় শুরু করছিলাম, তারা শেষ করছিল। কিন্তু সেই সময় একটা ঘটনা কিন্তু আপনার লক্ষণীয়, আমাদের তো এখন বয়স হয়ে গেছে, মানে 90 গণঅভ্যুত্থান, কিন্তু এই গণঅভ্যুত্থানে মানে যারা নেতৃত্বের সারিতে ছিলেন তারা যত বিতর্কের মধ্যে পড়ে গেলেন বা নিজেরাই নিয়ে গেল, আমার খুব কষ্ট লেগেছে। কারণ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই জাতীয় নেতৃত্বে কিন্তু একটা যেমন তৈরি হয়, হ্যাঁ তৈরি হয়, যেমন মানে 69 গণঅভ্যুত্থান। এখন অনেকে হয়তো বেঁচে নাই, যারা বেঁচে আছে তারা হয়তো সেই শারীরিক শক্তিও হারিয়ে ফেলেছে, কিন্তু সেই জায়গা থেকেই কিন্তু 71-এর মুক্তিযুদ্ধ। পরবর্তীতেও বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরেও দেখুন, শুধু সরকার তো না, সরকারের বাইরে যে শক্তিটা, মানে যেমন জাসদের গঠন, মানে চ্যালেঞ্জ করার যে তারুণ্যের যে প্রভাব, সেটা কিন্তু ওই গণঅভ্যুত্থানের সৃষ্টি বলেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এটা আমার কাছে হয়েছে। তো এই গণঅভ্যুত্থান, যেটাকে 24-এর গণঅভ্যুত্থান, অনেক কিছু হতে পারতো, হয়তো কিছু হয়েছেও, হয়নি আমি বলবো না, কিন্তু আরও পরিষ্কারভাবে যে ওই যে সংস্কারের প্রসঙ্গগুলো আসলো, যাদের মধ্য দিয়ে এটা হওয়ার কথা তারা নিজেরাই বিতর্কিত অবস্থানে নিজেরাই নিয়ে গেল। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এখন যে সরকার, এটা ওই গণঅভ্যুত্থানের পথ ধরে নির্বাচিত সরকার, এই সরকারের কাছে সেই কারণে আমি শুরুতেই বলেছি মানুষের প্রত্যাশাটা অনেক বেশি। সেই প্রত্যাশাগুলো যেমন আগের মতো মানে
দল করি বলেই আমার বিবেচনাটা আগে, বা ওই যে দলীয়করণের যে কথাবার্তাগুলো, আমাদেরকে সত্যিকারের রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক সব কিছু যথাযথ মানুষগুলোকে যখন আমরা ব্যবহার করতে পারবো, যেটা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব কিন্তু বিভিন্ন জায়গায় কতটা করতে পারছেন সেটা থেকে বড় কথা সেই ঘটনাগুলো তিনি উল্লেখ করছেন, তিনি চেষ্টা করছেন। অর্থাৎ সব কিছু রাজনৈতিক বা দলীয়করণ হোক এটা তিনি চাচ্ছেন না। এই জায়গাটা আমাদের শুধু বিএনপি না, বলা যায় বিরোধী দল পার্লামেন্টে যারা নাই সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। অন্য একটা প্রসঙ্গে একটু নজর দিতে চাই। মানুষের উদ্বেগ উৎকণ্ঠাটা নিয়ে বাড়ছে যে হাম একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে 400-র অধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সো আপনার টেক কি, কেন এটাকে মানে এই মৃত্যু কমানো যাচ্ছে না, কেন পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? প্রথমে আমি বলি যে এটা বিএনপি সরকারের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, তারা পাইছে, কিন্তু এতটুকু বললে শেষ হবে না। অর্থাৎ এই শুরুটা গত সময় হলো, সেই সময় মিসম্যানেজমেন্ট অথবা তড়িৎ, এটা তো একটা এখন কিছুটা এমন জায়গায় এসে দাঁড়াইছে অবহেলা করার কোনো সুযোগ নাই। অনেকে এমার্জেন্সি কথা বলেছেন, সরকারের পক্ষ থেকে কন্ট্রোলে আছে বলে তারা দাবি, কিন্তু প্রতিদিনই উদ্বেগজনকভাবেই শিশু মারা যাচ্ছে। এটা মানে জাতির ক্ষেত্রে আমরা অনেক দুর্যোগ তো মোকাবেলা করেছি। এই যে কোভিডের সময়ও আমাদের কিন্তু অন্যান্য অনেক দেশে থেকে মৃত্যুর হার কম, আমি যতটুকু জানি যে তুলনামূলকভাবে চেষ্টা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ এগুলো কিন্তু আমরা মোকাবেলা প্রায়শই করি। হামটা মানে বলা যায় বিশেষজ্ঞ পর্যায়ে যারা মানে এর সঙ্গে স্বাস্থ্য সম্পর্কিত তাদেরও কিছুটা অবহেলার ব্যাপার আছে। এখন সেই অবহেলার মাত্রা মানে আর বাড়তে না দেওয়া, যে কোনো উপায়ে, যে কোনো পদক্ষেপে, যে কোনোভাবে এটাকে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবেলা করা উচিত। নাহলে এই ছোট্ট ছোট যখন মানুষগুলো চোখের সামনে মারা যায়, যে পরিবার, একটা দেখলাম যে 11 বছর কি 12 বছর মানে সে বিয়ে করছে, এটা আমার খুব খারাপ লাগছে। আমার তখন আমাদের ছোট ছোট আমাদের সন্তানগুলো, এখন তারা বড় বটে, তখন তাদের কথা আমার খুব মনে হয়েছে। 11 বছর পর একটা সন্তান পাইছে সে, সেটাও সে হামের মধ্য দিয়ে, ছবিটা খুব হৃদয় বিদারক। মানে এগুলো দেখা যায় না, মানে আছে না। তো এখন এটা নিয়ে কিন্তু হামের ব্যাপারে নিয়ে সবাই উদ্বিগ্ন, যেমন একসঙ্গে কাজও করতে চায়, এটাও আমি জানি। সেই জন্য তড়িৎ ব্যবস্থা নিতে হবে, এর কোনো বিকল্প আর নাই। মিস্টার নাজমুল হক প্রধান, একটা বিষয় হচ্ছে যে যেটা শোনা যাচ্ছে যে বিগত যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এটা আমি কতটুকু সত্য জানি না, আমার কাছে কিন্তু পেপার পত্রিকা বিভিন্ন লেখালেখি যেটা দেখি সেটা হচ্ছে যে হাম রোদেলা এটা আমাদের দেশে এটা একটা কমন, বছরে একবার আসেই, কিছু কিছু দুর্যোগ হয়, কিছু কিছু দুর্যোগ আকারে আসে। তো সেটার আগের থেকে প্রিভেনশন না নেওয়া, সেই অভিযোগ তো তাদের বিরুদ্ধে স্বয়ং ইউনেস্কো করেছে। হ্যাঁ, এবং অভিযোগের কারণে তাদের বিচার হওয়া উচিত আমি মনে করি। এই যে এটাকে নজরে না আনা, অ্যাটেনশন না দেওয়া, এটা তো আশ্চর্য বিষয়। একটা সরকার চালালেন 1.5 বছর ধরে চালালেন, তাই না, আরও থাকার আশা করছিলেন, অথচ এই জিনিসটাকে আপনার মিনিমাম নজরে আনলেন, হয় নাকি? এই যে গাফিলতি, এই গাফিলতির মাসুলটা দিতে হবে, দেওয়া উচিত তাদের। আজকে সরকারে যারা ছিলেন এখান থেকে, আমি বলি A to Z, সরকার প্রধান কর্তা ব্যক্তি থেকে শুরু করে আজকে তো উপদেষ্টা বিভিন্ন কথা বলছেন যে অমুক সিদ্ধান্ত হয় আমরা জানতাম না, কয়জন নিত। এই সরকারের মধ্যে কোনোটা কেমনে 4-5 বছর থাকতে চাইছিলেন? এই সরকারের মধ্যে এই যে ঘটনাগুলি ঘটেছে চুক্তির ক্ষেত্রে, আপনার এই যে ওষুধ এবং এই হাম রোদেলার আগাম প্রিভেনশন নেওয়ার ক্ষেত্রে, তাই না, এগুলো অবশ্যই তদন্ত হওয়া উচিত। এবং বর্তমান সরকার উচিত পার্লামেন্টের থ্রেডদের আলোচনা করে হাম রোদেলার দায়টা নিয়ে এটা যারা দোষী ব্যক্তি এদের চিহ্নিত করা এবং বিচারের আওতায় নিয়ে আসা। বাংলাদেশে বিষয়গুলো কখনো হয় না, যার কারণে কখনো দেখবেন আপনি হঠাৎ ঢাকা মেডিকেলে কিছু লোক চড়াও হয়ে গেল, অথবা কোনো পাবলিক প্রাইভেট কিনে চড়া হয়ে গেল। কেন চড়া হয়? কারণ ডাক্তাররা বা স্বাস্থ্য বিভাগ কোনো অন্যায় করলে সেটাকে করার মতো, মানে চেক করার মতো আর কোনো ব্যবস্থা নেই। আমার ধারণা এই ঘটনা দিয়ে আমরা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ স্বাস্থ্য ঠিক করতে পারি। যে সরকার
ক্ষমতায় থেকে এরকম একটা বিষয় অ্যাভয়েড কেমনে করলো, কেন করলো? অন্য একটা প্রসঙ্গে যেতে চাই, মিস্টার শামসুজ্জামান দুদু সম্প্রতি চীন ঘুরে আসলেন আপনারা দলের পক্ষ থেকে, একটা বড় টিম। প্রায়শই দেখি বিএনপি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। বাংলাদেশে আন্তর্জাতিক সম্পর্ক বা কূটনীতির ক্ষেত্রে একটা আলোচনা বেশ প্রবলভাবে এখন আছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কোলে উঠে পড়েছে, কেউ বলছেন বাংলাদেশ ভারতের পেটের মধ্যে ঢুকে পড়েছে, আবার কেউ কেউ আপনাদের এই যাতায়াত দেখে বলছে যে বাংলাদেশ কি তাহলে বা একেবারে হেলে দুলে পড়ছে নাকি চীনের উপরে। আমি একটু আপনার কাছে বুঝতে চাই যে আসলে আপনারা বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কি পলিসি নিয়ে এগুতে চাইছেন। এখানে অনেকেই উল্লেখ করেন রেটরিক হিসেবে যে ৭২ সালের সংবিধান থেকেই আছে যে আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের অনেকেই মনে করেন যে ওই নীতি এখন আর আসলে খুব একটা কার্যকর নয়, এবং বাংলাদেশের যে আচরণ সেটা দিয়েও প্রমাণ করা সম্ভব যে বাংলাদেশ মুখে ওটা বলছে বটে কিন্তু সেটা আসলে কার্যকর করছে না। নীতিটা থাক, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে মানে শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবতা তো একেবারে আমার দেশের প্রয়োজন যেগুলো, আপনি শিক্ষা, শিল্প, কৃষি, পরিবেশগত, আমি কোন দেশের সঙ্গে আমার বন্ধুত্ব স্পেসিফিক একটা দেশের সঙ্গে করলেই সব পাবো এমনও বিষয় নেই। যেমন চীনে আমরা রাজনীতিগতভাবে ছাত্র জীবন থেকেই আমাদের ভাবনাটা একটু চীনের পক্ষ থেকে বেশি যেত। যেমন মস্কোপন্থী, এখন যদিও আসে সোভিয়েত ইউনিয়ন নাই, যখন ছাত্র রাজনীতি করছি আমাদের একটা প্রতিপক্ষ ছিল হলো মস্কোপন্থী, অর্থাৎ মস্কোকে ঘিরে সংশোধনবাদী রুশ ভারতের দালালেরা, মস্কের দালাল, রুশ ভারতের দালাল। যাই হোক, তো সেটিতে এখন আর সোভিয়েত ইউনিয়ন বলে কোনো দেশই নাই। আর রাশিয়া যেটা আছে সেটাও তাদের যে পক্ষ অবলম্বন, মানে আমেরিকা আর রাশিয়া ধনতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্যে তারা ঢুকে গেছে। সেই ক্ষেত্রে চীন এখনো পর্যন্ত যে সমাজতান্ত্রিক বা সোশ্যালিজম, চীনের সমাজতন্ত্র চীনের মতো করে গড়ে উঠছে, এটা তারা বলার চেষ্টা করে, এবং আমরা গিয়ে সেখানে সেটা আমি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করছি যে তাদের সংস্কৃতি, তাদের রাজনীতি, তাদের অনেকটা না, মানে একেবারে আমাদের কাছাকাছি আমি বলবো। আমি তার সঙ্গে যদি বন্ধুত্ব রাখি, যদিও এটা ঐতিহ্যগতভাবে হাজার বছরের সম্পর্ক, খাদ্য, পরিবেশ, শিক্ষা দীক্ষা, চালচলন, মানে চীনের সঙ্গে আমাদের খুব ভিন্নতা আছে, এটা আমার কাছে মনে হয়নি। দুই হচ্ছে সেইটা, সেখানে যেটা জানার বুঝার, তার ভিতরে আমার একটা জিনিস মনে হয়েছে, সেই দেশের যে উদয়স্ত পরিশ্রম, তারা যেটা ধরে শিক্ষাক্ষেত্রে বলেন বা কৃষির ক্ষেত্রে বলেন, আমাদের এখানকার কৃষকরা যেমন উদয়স্ত পরিশ্রম, এখানে যারা শ্রমিক উদয়স্ত পরিশ্রম, কিন্তু একটা জিনিসের অভাব, আমাদের পরিশ্রম করার পরেও এখানকার যে প্রত্যাশা তাদের, সেই মজুরি প্রথা, জীবনযাপন, শিক্ষা, ওখানে এটা নিশ্চিত করা হয়েছে। এখানে সেই জিনিসের নিয়ে বিতর্ক আছে, বা কোনো কোনো ক্ষেত্রে মানে একেবারেই নাই বললেই চলে। তো চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব, আমাদের মানে আমার বিবেচনায় তাদের সব কিছু দেখে এগিয়ে নিয়ে যাবে, আপনাকে পিছনে নিয়ে যাবে না। আর অন্য দেশগুলো যেটা, মানে আপনি আমেরিকা বলেন, ইউরোপ বলেন, অন্য যে দেশগুলো, আমার কাছে যেটা মনে হয়, আশ্বাসের তো শেষ নাই, তাদের ভূমিকাও নাই আমি এটাও বলবো না, কিন্তু চীন আশ্বাস এবং প্রয়োজনীয় রসদ, অর্থাৎ এই যেমন আমি যেটি ছোটোখাটো মানে ডেভেলপমেন্ট, তার ভিতরে একটা উল্লেখ করতে পারি পদ্মা সেতু। এটা চীনের মানে বলা যায় 90%ই তাদের ভূমিকা এটা সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। তো চীনের এখন বহু ছাত্র যারা ইউরোপ বা বিভিন্ন দেশে, ধনতান্ত্রিক দেশে পড়তে যেত বা সেখানে সেটেলড হওয়ার চিন্তা করতো, যদি
চীনে সেটেল হওয়ার সুযোগটা কম, অর্থাৎ নাগরিকত্ব পাওয়া যাবে না, কিন্তু অনেক ব্যবসাদার আমাদের বাংলাদেশি তারা ওখানে কিন্তু থাকছে, চলছে। আমি তাদের জিজ্ঞাসা করছি তারা ওখানে নাগরিক হতে পারবে, বলছে এই সুযোগটা নাই, তাদের এই আসা যাওয়ার মধ্যেই থাকতে হবে। তো সেখানে ছাত্র বা অন্যান্য যেমন বিজ্ঞানের ক্ষেত্রে তাদের যে অগ্রগতি, আপনি এই মানে চিকিৎসা পারপাসে যেমন আমরা মনে হয় এই যে হামের প্রসঙ্গটা তড়িৎভাবে আমরা চীনের সহায়তা প্রত্যাশা করতে পারি, অন্য দেশেরও প্রত্যাশা করব। তো সেই সব ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে আমাদের খুব নিকটবর্তী, 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আপনি চীনে পৌঁছে যাবেন। 5 ঘন্টার থেকে ম্যাক্সিমাম 5.5 ঘন্টায় আপনি রাজধানীতে তাদের, যেমন আমার চুয়াডাঙ্গায় গেলে তো 5-6 ঘন্টা এমনি লাগবে আমার চুয়াডাঙ্গা। তো ওদের ব্যবস্থাটা এই রকম জায়গায় চলে গেছে। আর ক্যাটাগরিলি যে জায়গাগুলো আমি মনে করি যে আমাদের যে কোনো প্রকল্পের ক্ষেত্রে তাদের সঙ্গে তারা যে মানে নিজে আগ্রহ ভরে আমাদের বন্ধুত্ব আমাদের সঙ্গে করতে চায়, এবং এটা এখন না, এটা 75-এর পরেই কিন্তু এই শহীদ জিয়া রহমান বা তার পরবর্তী যেসব সরকারগুলো আসছে মানে ক্রমান্বয়ে তারা আমাদের কাছে আসার চেষ্টা করছে। এবং হ্যাঁ, আমাদের অন্যান্য সরকারও ইয়ে করছে। এখন সেই সুযোগটা আরও বেশি। এখন আমাদের সঙ্গে তাদের যে হৃদ্যতা, তাদের যে সম্পর্কটা, এটাকে কাজে লাগালে আমরাই বরঞ্চ লাভবান হব। জি, একটা বিষয় বলি, আমাদের যে চীন রাশিয়া সব অভিজ্ঞতাই আপনার আছে। আমাদের যে পররাষ্ট্রনীতির যে ভিত্তি, ফ্রেন্ডশিপ টু অল ম্যালাস্টোনান, যেটা বললো দুদু ভাই, একটা হচ্ছে যে বিএনপি অনেক একাধিকবার ক্ষমতায় ছিল, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করব আমাদের প্রয়োজনে, কারোর সঙ্গে সত্য না, ভিত্তি কারেক্ট, ওকে আছে। কিন্তু কতগুলি সমস্যা হয়ে যায়, যে সমস্যাগুলি অতীতটাকে আমি যদি মনে করি, জাস্ট বিএনপির যে লাস্ট গভর্নমেন্ট আমি দেখলাম যেখানটায় চায়নার ওয়ান চায়না পলিসি যেখানটায় এক্সিস্ট করে, সেখানটায় কিন্তু আমরা তাইওয়ানকে কিন্তু এখানটা কনফ্লিক্ট খুলে ফেলছিলাম, এবং বিএনপি সে কাজটা করছিল, যেটা বিএনপির জন্য বুমেরাং হয়ে গেছে, দেশের জন্য ক্ষতি হয়ে গেছে, উদ্যোগ করতে বাধ্য হয়েছে। আমি বলতে যাচ্ছি আমরা এগুলি করতে গিয়ে এমন কোনো সক্ষতা কারোর সঙ্গে তৈরি করব না যে কারণে আমাকে তার একটা সিল পড়ে যায়, যেটা শেখ হাসিনা বিগত সরকার যেটা ইন্ডিয়ার সঙ্গে করতে গিয়ে করছে। করুক না করুক, তাই না, ভোট থেকে শুরু করে সব কিছুই মনে হয়েছে যে ওরাই দেখে দেয়। এবং অবৈধ কাদের সাথে ঘটা করেই বলতো ইন্ডিয়া থাকলে আমরা আমাদের পাশে আমরা সাহস পাই, তাই না। এই যে কথাগুলি, একজন পররাষ্ট্রমন্ত্রী কী বললো, স্বামী স্ত্রীর সম্পর্ক, জঘন্য ওয়ার্ড। তা আমি বলতে চাচ্ছি সেই জায়গায় বিএনপির সতর্ক হওয়ার বিষয় আছে, এই কারণেই যে বিগত গভর্নমেন্ট, এই যে ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট 3 দিন আগে একটা চুক্তি করছে আমেরিকার সঙ্গে। আমার কোনো দেশের সঙ্গে চুক্তি করতে আপত্তি নেই, কিন্তু চুক্তিটা এমন বেশি নতজানু হয়ে গেছে যে আমি বাইরের থেকে কিছু কিনতে গেলেও তার অনুমতি লাগবে, তার মানে সে অ্যালাউ করলে আমি কিনতে পারবো না, আমাকে তার কাছে খাদ্য কিনতেই হবে, গম কিনতেই হবে, তাই না। দামটা আমার এগুলি বালাই নেই। হলো মার্কেটের তো গমের তো গম তো শুধুমাত্র আমেরিকা তৈরি করে না, কানাডার থেকে শুরু করে, ইউক্রেন থেকে শুরু করে আসে, সবাই করে। এই যে বিষয়গুলো নিয়ে আসলো, এগুলি করার ক্ষেত্রে একটা একচেটিয়া মাতবরি, এবং সেই ক্ষেত্রে এই চুক্তিটাকে ওই খলিলুর রহমান সাহেব বলছে যে আগের বিএনপি এবং জামাত সম্মতি করার জন্য। তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপি দায়িত্বটা নেবে কিন্তু দায়টা নেবে না। ঠিক আছে, দায় না নিল, কিন্তু তাহলে পার্লামেন্টের ওপেন ডিসকাশন করতে পারতো, ম্যারিট ডিমেটস আলোচনা করতে পারতো, তাই না। আপনার মালয়েশিয়াও তো চুক্তি রিভিউ হয়েছে। তার ফলে এই যে যদি এইভাবে গভর্নমেন্ট যদি সাকাম করে যায় যে কোনো দেশের কাছে, তাই না, তাহলে সেই গভর্নমেন্ট তার স্বকীয়তা হারায় ফেলে, যেটা বিগত গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে আমরা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট সেটা করে ফেলছিল, যার কারণে ওই শেষে কোনো জায়গায় আর তার স্থান হয়নি। চায়না লাস্ট ট্রিপে চায়নায় যে কদিন থাকলে তো তারা আগেই দৌড় দিয়ে চলে আসছে। আমার দিকে সামনে কথা হয়েছে কি, চায়নায় গেলেন আপনারা কি করতে, নির্ধারিত সময়ের আগে, সময় শেষ হওয়ার আগে চলে আসছে। তার মানে আর পাত্তা দিচ্ছে না চায়না, তাই না। সেক্ষেত্রে আমি বলি যে কারোর দিকে বেশি ঝুঁকে গেলে সেক্ষেত্রে এই সমস্যা আছে। আমাদের শিক্ষক ডক্টর মাজুদ্দিন স্যার আমাকে বিভিন্ন সময় গিয়েছে ওনার কাছে আলোচনা করতে পররাষ্ট্রনীতি নিয়ে। আমাদের ইস্ট লুকিং পলিসি ইজ গুড, বাট ওনার কথা যেটা আমি বলি যদি আজকে, যে আমাদের কারো সঙ্গে খুব বেশি গাঁটছাড়া বেঁধে চলার কোনো সুযোগ নেই। এখানটায় পাশে আমাদের ইন্ডিয়া আছে প্রতিবেশী, এখানটায় পাকিস্তান আছে, আমরা সবার সঙ্গে ফ্রেন্ডশিপ চাই, পাকিস্তানের সঙ্গে চাই, যেটা বিগত গভর্নমেন্ট পাকিস্তানের সঙ্গে একটা বৈরী আচরণই করছে, আমরা বিভিন্ন সময় দেখেছি এগুলি। ফলে এরকম আচরণ কারোর সঙ্গেই চাই না। আমরা চাই আমাদের দেশটা
একটা গণতান্ত্রিকভাবে একটা গোটা বিশ্বে শিরুচু করে দাঁড়াক। কারণ বাঙালির দেশ তো আর 5টা নাই, একটাই। ইংরেজদের মেলা দেশ আছে, তাই না? তো ফলে এইটাই চাই আর কি। এমনিতে সম্প্রতি পশ্চিমবঙ্গের যে নির্বাচন হয়ে গেল এবং নির্বাচনের যে ফলাফল, সেটা কি বাংলাদেশ ভারত সম্পর্ককে আরো জটিল করে তুলবে, না আর একটু ইতিবাচক জায়গায় নিয়ে যাওয়ার আমার মনে সম্ভাবনা হয় না জটিল করে তুলবে? কারণ আমি আজকে আমি রেগুলার ইন্ডিয়ার বিভিন্ন নেতার বক্তব্য শুনতেছি। তো আজকে যে বাবরি মসজিদ করবে, যে সেই নেতা বলতেছে যে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর কোনো হইতেছে না, হইতেছে তাদের উপর যারা তৃণমূলের হয়, যারা মাস্তানি করছে মুসলিম, এদের উপর নাকি হইতেছে, এজ অল মুসলমানদের উপর। তারপরে বললো যে মসজিদ এগুলি কলকাতায় আগুন দেওয়া, এটা সব ভুয়া, অন্য জায়গার তার মানে আমি বলতে চাচ্ছি, এবং প্রথমে চিফ মিনিস্টার যিনি হয়েছেন, উনি যে হাবভাব করে যে করলেন, সব চিহ্নিত করে ফেলো ইত্যাদি, তাই না? এখন বলছেন তো আমি তো সবার, আমি যা বলেছি আগে বলেছি, এখন আর কিন্তু আবার একই সঙ্গে আবার ওই যে বর্ডারে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি তারা করছে, করুক, কাঁটাতারে বর্ডার করুক। আমরা চাই ওনার কাছ থেকে না, এই যে বর্ডারে কিলিং বন্ধ হোক। আমাদের পারস্পরিক দেশ, তাই না? যদি বন্ধু নাও ভাবে, আপত্তি নাই, কিন্তু পারস্পরিক দেশ হিসেবে তো আমাদের তো ইচ্ছা করলে ইন্ডিয়া তুলে ফেলতে পারবে না, আমরাও পারবো না। সেই জায়গাটা কিভাবে স্মুথ করা যায়, সেই চেষ্টা উভয় সরকারকে করতে হবে। ইন্ডিয়া গভর্নমেন্ট যদি মনে করে, তাই না, যে না এখানটা কিছুই করলাম না, এটা যা ইচ্ছা তাই করে, তাহলে তো হবে না। সেই ক্ষেত্রে আমার ধারণা, বিজেপি গভর্নমেন্ট যেহেতু এর আগের তাদের কথা ছিল কেন্দ্র থেকে, ইলেকটেড গভর্নমেন্টের সঙ্গে তারা ডিল করবে, আলোচনা করবে বা কথা বলবে, যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল। তো সেই হিসাবে ইলেকটেড গভর্নমেন্ট বাংলাদেশে আছে, এবং বিজেপি আমার ধারণা তার সঠিক, ভারতের মতো দেশের যে রাষ্ট্র ক্ষমতা যারা আছেন, তারা সঠিক দায়িত্বটি পালন করবেন। যদিও একটা সমস্যা এখানটা আছে, পশ্চিমবঙ্গে আগে আমরা যতটুকু আমার ধারণা, পাবলিক মনে করে, এটা পাবলিক কথাটাই বলি, যে যতটুকু মানে পাবলিক মেন্টালি ফ্রি থাকতো, এই ফ্রি জায়গাটা একটু পাবলিক একটু কশাস হয়ে যাবে আমাদের দেশে। যে আসলেই যেমন অনেকে মনে করেন যে বর্ডার এরিয়াতে ওই পাশে এবং এই পাশে দুই দিকেই একটু ধর্মীয় রাজনৈতিক শক্তি বেশ প্রভাবশালী। এটা তো বর্ডার এলাকা না, এটা সেটা কি ন্যাচারালি এই যে সংকট তৈরি করবে? বহু আগে আমরা দিল্লি গেছিলাম, মানে ওইদিকে বিজেপি, এইদিকে জামাত না। এই যে রাষ্ট্রধর্ম বিল যখন করলো, আমি কথা তুলতে কি কারণে, এখানটায় ধর্মবন্দী রাজনীতি হইলে, পাকিস্তান ধর্মবন্দী রাজনীতি হলে ওদের হিন্দুবাদী রাজনীতির সুযোগ হয়, তখন তো এই ফোর্সগুলি তৈরি হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়ায় ন্যাচারালি ওইখানটায় যদি বিজেপির মতো শত্রু উত্থান হয়, এখানটা ধর্মের মধ্যে শত্রু উত্থান হইতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। কিন্তু আমার তারপর ধারণা হচ্ছে বাংলাদেশের মানুষ সেই ক্ষেত্রে ধর্ম বিষয়ে ওই রকম উগ্র না, যেরকম পাকিস্তান বা অন্য দেশ যেরকম উগ্র, বা আফগানিস্তান যেরকম। তো সেক্ষেত্রে আমার ধারণা যে বাংলাদেশ মানুষ এই যে পরিবর্তনটা, এটাকে পজিটিভলি নেবে। এবং শুভেন্দুবাবুও যত লম্পজম্পই করুক না কেন, যে চিফ মিনিস্টার যখন হবে, উনি যখন বসছে চেয়ার, তাই না, ওনাকে চিফ মিনিস্টারের দায়িত্বই পালন করতে হবে। মিস্টার শামসুজ্জামান তুতু, এই নির্বাচনের মধ্যে দিয়ে খুব বড় কিছু পরিবর্তন হয়েছে আমার কাছে মনে হয়নি। সেটা এমন, সেন্ট্রাল গভর্নমেন্টে 2 টার্ম কিন্তু বিজেপি সরকার, ওয়েস্ট বেঙ্গলে আপনার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট হিসাবে তৃণমূল বা মমতা ব্যানার্জি ছিলেন। তো আমাদের সঙ্গে সম্পর্ক মুখ্যত মানে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটি মানে মুখ্যত প্র্যাকটিক্যালি তো তাই, আসলে তাদের সঙ্গে সম্পর্ক থাকবে। বরঞ্চ আমার যতটুকু এর আগে আমি দেখেছি, কংগ্রেসের সরকার থাকা অবস্থায় কিন্তু তিস্তা ব্যারেজের যে চুক্তি, সেটা কিন্তু মমতা ব্যানার্জি ঠিকই দিয়েছিলেন। একেবারে চুক্তি হতে হতে যাচ্ছে এমন অবস্থায় কিন্তু তার সম্মতি বা তার সমর্থন ব্যতি রেখে সেন্ট্রাল গভর্নমেন্ট করতে চান। অনেকে বলেছে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট তার উপরে ভরসা বা সমর্থন নিয়ে এটা করেনি, কিন্তু চিহ্নিত হয়েছে মমতা ব্যানার্জি। এটা একটা, যেহেতু মানে ওয়েস্ট বেঙ্গল আমাদের একেবারে এদিক ওদিকে বর্ডার, দুই হচ্ছে ওখানে যে বাঙালি তারা হিন্দু প্রভাবিত বাঙালি, আর আমাদের এখানে মুসলিম প্রভাবিত বাঙালি দুটি পক্ষে। কিন্তু মানে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার সময় আমাদের কতটা প্রশ্রয় বা কতটা সুবিধা, কতটা সমর্থন পেয়েছে, এইগুলো বিশ্লেষণ করতে গেলে খুব একটা
পজিটিভ কিছু আমরা পাই নাই। হ্যাঁ, একটা বিষয় আসে, সেটা হচ্ছে হিন্দুত্ববাদী যে সরকার ইন্ডিয়ায়, তার আবার প্রভিন্সিয়াল গভর্নমেন্টও মানে ওয়েস্ট বেঙ্গলে তারা হলো। আমি একটু আগে যেটা বললাম, সেন্ট্রালে তো আগেই ছিল 2টা, তাদের সঙ্গে তো আমরা চলছিলাম। এখানে এই যে অনেকে মনে করেন যে তিস্তার ইস্যুতে সেন্ট্রাল দেখাতো যে মমতা তো ওয়েস্ট বেঙ্গল রাজি হচ্ছে না, আমি কিভাবে করব, তো এখন তো এখন একই দল থাকার কারণে এখন আমার দেখার বিষয় হবে, আমার যতদূর ধারণা তিস্তার যে চুক্তি বা প্রয়োজনীয়তা সেটা এখন হয়তো এগোবে। আর আপনাকে রাজনৈতিকভাবে জিনিসগুলো মোকাবেলা করতে হবে, কূটনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, বুদ্ধিমত্ততার সঙ্গে এটা আপনাকে মোকাবেলা করতে হবে। এখন ওখানে আর এখানে ধরেন, এখানে তো জামাত ইসলাম আছে মুসলিম, ওখানে হিন্দুত্ববাদী দল হচ্ছে বিজেপি, তারা ধর্মকে প্রধান করে রাজনীতিটা করে। আর আমাদের ন্যাশনালিস্ট যেমন বিএনপি, ওখানেও ন্যাশনালিস্ট পার্টি আছে, ওরাও নিজেদেরকে ধর্মীয় প্রধান ভাবলেও ন্যাশনালিস্ট হিসাবে দাবি করে। তবে এই সরকার যেহেতু একেবারেই খুব অল্প সময়ের জন্য হয়েছে, বিএনপিও 3 মাস চলছে, আগামী দিনের ভূমিকা যেমন এই যে কাঁটাতারের বেড়া, এটাও তারা মানে আগের থেকেই শুরু করছে। মানে ওয়েস্ট বেঙ্গলে এই সরকার আসার কারণে কাঁটাতারের বেড়া হচ্ছে, এটা আমার কাছে মনে হয় না, আগের থেকে কিছু বাকি আছে। হ্যাঁ, কিছু বাকি আছে। প্রয়োজন হচ্ছে আমাদের যেমন সতর্ক হতে হবে, তাদেরও সতর্ক। 2 নম্বর হচ্ছে এই সীমান্তবর্তী অঞ্চলে এখানকার সংস্কৃতি আলাদা। আমি নিজে সীমান্তবর্তী অঞ্চলের ব্যাপার তো অনেকগুলো ফ্যাক্টর, প্রধানভাবে হয়তো তার এলাকা ওই রকম, সেই জায়গাগুলো আবার সেইভাবে বিবেচনায় নিয়ে আসতে হবে। সবথেকে বড় কথাটা হচ্ছে আমরা তাদের সঙ্গে থাকবো কিনা, আমরা তাদের সঙ্গে চলবো কিনা, আমরা তাদের নিকট প্রতিবেশী হিসাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো কিনা, এই ব্যাপারে জাতীয় সিদ্ধান্ত সবথেকে মুখ্য। নিকট প্রতিবেশী তো আর আপনার চেঞ্জ করার সুযোগ নাই, এটার সঙ্গে আপনাকে কম বেশি থাকতে হবে। উল্টা দিকে তো বঙ্গোপসাগর। সেই জন্য আমার কাছে মনে হয় যে ওই যে বলে না 1000 বছরের সংস্কৃতি, কাছাকাছি তো আমরা। মিস্টার প্রধান এর বাইরেও কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন কূটনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, যেমন বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেটা সহ অন্যান্য বিষয় নিয়ে। যেমন বাণিজ্য চুক্তি আমার কাছে মানে এটা উদ্দেশ্য পুনরুদ্ধারভাবে হোক অথবা যে কোনোভাবে হোক, এটাও উত্তরাধিকার সূত্রে মানে এই চুক্তি বিএনপি বর্তমান সরকার পেয়েছে। 3 দিন আগে তো চুক্তি করার কোনো সুযোগ ছিল না, বরঞ্চ ডক্টর ইউনূস এই জিনিসটি পক্ষান্তরে বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের উপর বলেছে যে তারাও জানতেন, তো তারা জানবে কেন আমার বিবেচনায়। চুক্তি তো করছে ডক্টর ইউনূস, তিনি যদি চুক্তি করতে চান তাহলে তো করতেই পারেন। কিন্তু সে কথা তো বলছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী নিজেই, যিনি ওই সময় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং চুক্তির মূল কারিগর আমি যে কথাটা বাংলাদেশ পার্টি। আমি যেটা মনে করি এখন চুক্তি সেই সময় যেমন বিএনপির পক্ষ থেকে অনেক কথা আছে যেগুলো মেনে নেওয়া হয়েছে, একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা পরিবর্তন আসুক, কোনো না কোনো ছুটোছাটায় নির্বাচন মানে পিছিয়ে যাক, এটা ওই সময় বিএনপি আমরা চাইনি। তার মানে সরকারের সব সমর্থনটা আমরা দিছি, মানে একেবারে নির্দ্বিধায় এটা ভাবার কোনো কারণ নেই। অনেক কিছু মেনেও নিয়েছে, নির্বাচনটা যেন হয়ে যায়, নির্বাচন যেন হলে পরে দেখা যাবে। হ্যাঁ, এখন এই চুক্তিটা যেহেতু আসছে, আমাদেরকে তো অনেক খেলায় খেলতে হবে, যা আছে সেটা যদি মনে করি সঠিক, লং টার্মে খেলতে হবে মাস্ট। সেই জন্য আমার মনে হয় এখনই সব কথা বলার সময় আসছে। ওনারা ওয়ান ডে বা টেস্ট T20 না টেস্ট খেলতে চাইছেন। সো আমি পশ্চিমবঙ্গের একটা বিষয় বলি, প্র্যাকটিক্যালি একটা আমাদের দেশের পাবলিকের বিজেপি আসার কারণে একটা মানসিক একটা দূরত্ব হয়েছে। যেমন ধরেন আগে যে কোনো গভর্নমেন্ট ছিল, বামফ্রন্ট ছিল, এই ছিল, কংগ্রেস ছিল, কবি সাহিত্যিক কংগ্রেস ছিল, যেমন ওইখানে কবির কবিতা, আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা, মাঝখানে নাক উকিয়ে আছে থাকবে পারা, দোয়ারে খিল টান দিয়ে তাই খুলে দিলাম জানলা, এপারে যে বাংলাদেশ ওইপারে সব বাংলা। এই যে এপারেও যে বাংলাদেশ ওইপারেও যে বাংলা, এবার বাংলাদেশ, এই যে ধারণাটার ক্ষেত্রে জয় শ্রীরাম একটা স্লোগান পশ্চিমবঙ্গে যেটা নতুন করে, আমি নতুন করে বলবো, এই স্লোগান ছিল না। যেমন আমরা যদি বলি আপনার ওইদিকে
71 সালে ট্রেনিংয়ে গেছে, ওখানে রাম রামজি অথবা গুরুজি রাম রাম নমস্কার বলে না, বুঝছেন না, যদিও নমস্তে ওদেরই। তো এখানটায় ছিল না, এটা আসছে বিজেপি নতুন করে ধর্মীয়মূলক তার রাজনীতিটাকে সাজাইছে, ফলে সেটা পশ্চিমবঙ্গে এইবার প্রথম তারা জিতলো। এখন এটা বাংলাদেশের সঙ্গে এই যে রাজনীতিটা, বিজেপি রাজনীতিটা, এটা কতটুকু খাপ খাবে, এটা একটা ভাববার বিষয় আছে এই জায়গায়। এই ক্ষেত্রে একটা মানে মানসিক দূরত্ব আছে। এখন যেটা দুদুভাই পরিষ্কার বলছে যে আমাদের তো সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সমস্ত ডিলই হয়, তো সেই ক্ষেত্রে আমার ধারণা বেসিক মৌলিক কোনো সমস্যা হবে না। আর চুক্তির ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্টের এখানটায় আমি বলবো আর কি, বাংলাদেশ গভর্নমেন্টের এখানটায় যে কোনো দেশের সঙ্গে, বাংলাদেশে আমরা স্বাধীনতার এত বছর পার করছি, এখন আমাদের মেরুদণ্ড সোজা করেই আমাদের চুক্তিগুলি করা উচিত। যে চাইলেও আর আমি করে ফেললাম এরকম জিনিস যেন না হয়, তাহলে সবাই এখানটায় ওই গরিবের বউ সুন্দর যা হয় সেই অবস্থাই হয়ে যাবে। পাকিস্তানও বলবে এটা করো, ইন্ডিয়াও বলবো এটা করো, চায়না বলবো এটা করো, আমেরিকা বলবো এটা করো, তাই না? তার মানে আর বাংলাদেশ ঠিক তার এটা রাখতে পারবে না, সেই জায়গায় সতর্ক হওয়ার বিষয় আছে। এমনিতে আপনি ওভারঅল সরকারের পারফরমেন্স কেমন দেখছেন? না, ওভারঅল এখনই সরকারের, বুঝছেন না, সরকারের পারফরমেন্সের মূল্যায়ন করার সময় এখনো আসেনি প্র্যাকটিক্যালি। সরকার তো প্র্যাকটিক্যাল কতগুলি ওই যে বলে না, কতগুলি পাস্ট গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের কতগুলি তো সরকারকে টানতে হচ্ছে। যেমন এই হামরুদুল্লাহ গেল, এই যে এখনও মবের কালচারটা ক্রিয়াশীল, সরকার যদিও হোম মিনিস্টার বলছে, তারপরও কোথাও কোথাও মব হয়ে যাচ্ছে। বিএনপিরও পক্ষ থেকে, দলের পক্ষ থেকে দলকে সতর্ক করা উচিত যে আমি এখন এটা ইলেকটেড গভর্নমেন্ট, দায়িত্বটা বিএনপিরই, ফলে বিএনপি যদি এগুলোতে উস্কানি দেয়, বিভিন্ন জায়গায় হচ্ছে ঘটনা, তাই না, তাহলে দায়টা তো বিএনপির উপরেই পড়ে। এই সামগ্রিক বিষয় মিলে এখনই চূড়ান্ত কথা বলার সময় আসে নাই। তারপর আমি বলবো যে আমার ধারণা বিএনপি গভর্নমেন্ট ভালো চেষ্টা করতেছে, এখনও বিএনপির টিউনিংটা পরিষ্কার হয় নাই, সেটা করুক, দলটা চলুক এবং পার্লামেন্টও। এমনিতে অর্থনীতির ক্ষেত্রে তো যে আমাদের যে আপনার যে বন্ধ কলকারখানা যেগুলি আছে, সেই কলকারখানা চালুর তো কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। গভর্নমেন্ট কতগুলি পলিসি ঠিক করছে, যারা পালিয়ে গেছে এগুলি রিসিভার দিচ্ছে, প্রধানমন্ত্রী বলেছেন যে সেগুলো চালু করবার, তো সেইগুলির উদ্যোগটা নিলে বুঝতে হবে যে আসলে এগুলি কী হবে, এগুলি কি মালিকানা ট্রান্সফার হবে না কীভাবে চালু হবে, তাই না? এখনও ক্লিয়ার কোনো পলিসি সরকারের নেই। শ্রমিকরা এই কারণে খুব পীড়িত, শ্রমিকরা এই দাবিটা এবার সোচ্চার করছে এবার যে বন্ধ কলকারখানা চালু করো। অসংখ্য শ্রমিক ছাঁটাই হয়ে গেছে, প্রায় কয়েকশো বোধহয় কলকারখানা বন্ধ হয়ে গেছে। সেই জায়গাটা সরকারের দ্রুত মনোনিবেশ করা উচিত। শামসুজ্জামান দুদু, কলকারখানার ব্যাপারে কিন্তু প্রধানমন্ত্রী খুব পজিটিভ। যে একটা কথা প্রধান ভাইয়ের বক্তব্যের মধ্য দিয়ে আসছে, সেটা সরকার তো খুব বেশি দিনে না, 3 মাস চলছে। স্বাভাবিক কারণে যে নীতি নির্ধারণমূলক সিদ্ধান্ত হতে পারে, কিন্তু কাজের অগ্রগতি বা তার পর্যালোচনা ওই অবস্থা তো এখনো তৈরি হয়নি। কিন্তু আমি সরকারকে সাধুবাদ জানাবো যে কলকারখানা নানান কারণে বন্ধ হতে পারে, তো সেইগুলো হঠাৎ করে হবে মানে শুরু হয়ে যাবে এমন না, সিদ্ধান্তটা খুব মুখ্য যে কলকারখানা বন্ধ, কলকারখানা মানে আবার খুলে দেওয়া হবে। এতে শ্রমিক এবং যারা ভুক্তভোগী, শুধু যে শ্রমিক তা না, মালিকপক্ষ একটা ইনভেস্ট করছিল, বন্ধ হয়ে যাওয়া তো তাদের জন্য ভালো কিছু না। এটা একটা পজিটিভ বলে আমার কাছে মনে হয় এই সরকার। 2 নম্বর হচ্ছে, যেটা আমি একটু পিছনের দিকে যাই, যে এই যে হিন্দুত্ববাদী যে রাজনীতি সঙ্গ, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তাদের থিঙ্কার একেবারে আগে শ্যামাপ্রসাদ বা তাদের যারা, তখন কিন্তু এই প্রভাবটা তারা সৃষ্টি করতে পারেনি, বরঞ্চ অন্য স্টেটে বা সেন্ট্রাল গভর্নমেন্টে এগুলো হয়েছে। কিন্তু এইবার প্রথম এতগুলো সিট নিয়ে সরকার গঠন করা, অর্থাৎ কেউ কেউ বলার চেষ্টা করছেন যে যেখান থেকে এর উৎপত্তি হয়েছিল সেই জায়গাটা এতদিন পরে তারা এসে আসলো। আর মমতা ব্যানার্জির অবদান আছে, মানে এই রাজনীতি তো সেই টেনে নিয়ে আসছে, সেই তো টেনে নিয়ে আসছে। এখানে একসময় কংগ্রেস ছিল, মুসলিম লীগেরও একটা ভূমিকা ছিল 47-এর আগে, শেরে বাংলা ফজলুল হক। তারপরে কমিউনিস্ট পার্টি 34 বছরের একটা ঘটনা ছিল, তার মধ্য দিয়ে তিনি কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্টকে উচ্ছেদ করার জন্য মমতা ব্যানার্জি ওখানে হাত মিলিয়েছিল।
সেই হাত মিলানোটা আসলে তার উচ্ছেদকে তিনি নিজেই তৈরি করছিলেন বলে আমার কাছে মনে হয়। সেই জন্য বাংলাদেশের রাজনীতিতে ওই নির্বাচন, ওদের আগমন কোন রকম প্রতিক্রিয়া সৃষ্টি করবে আমার মনে হয় আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো পথ নেই। দেখি কি হয়। সো আপনার কাছে একটু আমরা তো ইনক্লুসিভিটির কথা বলছি দীর্ঘদিন যাবত, অর্থনীতিতে, উন্নয়নে, রাজনীতিতে। আপনি কি অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বা গণতন্ত্রের পথে আমরা আছি নাকি? না, নেই, এখনো নেই। এটা এক্ষেত্রে বিএনপির দায়টা বেশি। এই কারণে আমি সামনে লোকাল গভর্নমেন্ট নির্বাচন আমি দেখতে পাচ্ছি। লোকাল গভর্নমেন্ট নির্বাচনে ধরেন যে নির্বাচন যারা করে বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী কতগুলি ফ্যামিলির ধরেন বাপ দাদা ওই চেয়ারম্যান হয়, মেম্বার হয়, তার মানে সার্ভিস দিয়ে হয়, এমনি না, জোর করে না। দেখা গেল ওর বাপ চেয়ারম্যান ছিল, তার ছেলে চেয়ারম্যান হচ্ছে। এটা বাংলাদেশের রাজনীতিটা আমি দেখছি লোকাল গভর্নমেন্টে। এবং ওই ফ্যামিলিটা একটা ভালো ফ্যামিলি, ইস্টাবলিশ ফ্যামিলি, বিএনপি করলে অপোজিট আরেকটা ইস্টাবলিশ ফ্যামিলি আওয়ামী লীগ করে, তাই না? তাহলে এই ক্ষেত্রে এই যে ব্যান্ড, এই লোকাল গভর্নমেন্টটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমাদের দেশের রাষ্ট্রবিজ্ঞানের দুজনে আমরা ছাত্র, আপনিও তাই। আমরা ইভেন কি মিলিটারি গভর্নমেন্ট, আইয়ুব খানের মতো গভর্নমেন্ট, এরশাদের মতো গভর্নমেন্ট, জিয়ার মতো গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্টে কখনো ম্যানুভার করে নাই। লোকাল গভর্নমেন্টটাকে ওই আইনের মধ্যে ফ্রি করে লোকাল গভর্নমেন্টটা নির্বাচিত হওয়ার সুযোগ করে দিচ্ছে, কাজ করার সুযোগ করে দিচ্ছে, এবং জনগণ তার সেবাটা যতটুকু সেই সময় তার সীমিত এর মধ্যে পেয়েছে। আজকে লোকাল গভর্নমেন্টটাকে কন্ট্রোল করার একটা চেষ্টা, মারাত্মক চেষ্টা হলো বিগত সরকারের সময়। তাহলে সামনে যে লোকাল গভর্নমেন্টের নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি সবাই অংশগ্রহণ না করতে পারে, মন খুলে দিল খুলে, তাই না, তাহলে প্র্যাকটিক্যালি লোকাল সবাই মানে কি সবাই আমি একটু জেট যে সমস্ত ব্যান্ড, যে সমস্ত দলকে বলতেছি আমি, সেই দলেরও লোকাল গভর্নমেন্টে নির্বাচন করার সুযোগ সরকারের তৈরি করা উচিত। এখন তো দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, দলীয় প্রতিনিধি নাই, সেই কারণেই তো আরও সমস্যা বেশি। আপনি দাঁড়াবেন না। আপনি দেখছেন বারের নির্বাচনগুলিতে যেই লোকটার নামে মামলা নাই তাকেও তার নমিনেশন তুমি করতে পারবেন না। এই যে বিনা ভোটে হওয়ার যে মানসিকতা, এটা তো সংক্রামিত করছে। তো এই গভর্নমেন্টকে তো গভর্নমেন্টের লোকজনকে সংক্রামিত করছে। তো বারের একটা আইনজীবী, সে বিএনপি করছে, সে ফাইট করছে, সে কেন ফেয়ার ভোটে সে নির্বাচনে ভয় পাচ্ছে? সে যে ক্রিমিনাল লোক যে কেউ থেকে থাকে সে ভোট করতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি অ্যাজুয়াল নমিনেশন জমা দিতে দিচ্ছি না, কয়েকটা বার এরকম ঘটনা পত্রিকা নিউজ আসছে। তাহলে আমি বলছি সেই জায়গার থেকে যদি হয় রাত্রে গিয়ে বলে যাই কবিতা ভোটে দাঁড়াবি না, তাহলে তো আর কম্পিটিশনটা হলো না। এবং সেই ক্ষেত্রে সেই ভোটটা আপনার কোথায় যাবে নিশ্চয়ই কোথাও না কোথাও। ভোট তো বসে থাকবে না, এটা তো সমাজ তো গতিশীল। আমি সেই জায়গায় দাঁড়ায় লোকাল গভর্নমেন্ট নির্বাচন করার আগে সরকারকে তার চিন্তা লোকাল গভর্নমেন্ট নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করবে তার এটা বের করতে হবে। যদি বের করতে সরকার ফেল করে, ব্যর্থ হয়, তাই না, তাহলে এই পরিণতি সরকারকে ভোগ করতে হবে। কেন? আমার ধারণা এই যে আজকে ধরেন যে জামাতের এত ভোট তো জামাতের নেই। এত ভোট জামাত পেল কেমনি? জামাত তো বললেন আমরা ক্ষমতা চলেই গেছিলাম, আমাদেরকে হারাই দিচ্ছে বলে, তাই না? এই যে এত ভোট পেলো জামাত, এটা কেমনে পেলো? তার মানে প্র্যাকটিক্যালি যেহেতু দুটো ফোর্স থাকে, একটা না একটা ফোর্সে যাবেই, তাই আছে। তাই সেখানটায় সামনে নির্বাচন। আজকে আমি দেখতে পাচ্ছি নতুন যে সংগঠন এনসিপি, ওরা ওই আওয়ামী লীগের লোকদেরকে জয়েন করানোর জন্য ভোট করে বেড়াচ্ছে, তাই না, বা চিটাগাংয়ের কাছে কথা বলছে, তাই না। এগুলি তো সরকারের খেয়াল রাখা উচিত বা মনে করা উচিত। তা সরকার কি সত্যি চাচ্ছে এখানটায় যে না, যে এনসিপি মূল দল হিসেবে বেরিয়ে আসুক, তাকে করি? এইভাবে দল তৈরি করা যায় না। দল তৈরি হয় তার নিজস্ব দিয়ে, শক্তি সামর্থ্য দিয়ে। সেই জায়গায় আমি সামনে লোকাল গভর্নমেন্ট নির্বাচনের আগে, গভর্নমেন্ট তো এটা ঠেকার কাজ চালানোর জন্য এখন জেলা পরিষদ এগুলো নিয়োগ দিচ্ছেন, দিতেই পারেন, হ্যাঁ, কিন্তু আমি বলবি ঠেকার কাজ চালানো। এটা নিয়ে বেশি দিন চললে কিন্তু সরকার ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। ফলে সরকার দ্রুত ভোটে যেতে হবে লোকাল গভর্নমেন্টের। হ্যাঁ, ধরেন সামনের সিধা আসতে ভোটে যেতে হবে। সেই জায়গাটা এখন থেকে ভাবনা করে সরকারের রাস্তাটা পরিষ্কার করা উচিত। সো মিস্টার শামসুজ্জামান দুদু, আপনি বলবেন যে একটা ধারণা অনেকের মধ্যেই আছে, আমিও মনে করি যে সরকারের বিপদ বা পতন আসলে বিরোধীদের কারণে হয় না, প্রায় সকল ক্ষেত্রেই তাদের নিজেদের জন্য হয়, নিজেদের অভ্যন্তরীণ সমস্যা, দুর্বলতা বা অন্যায্য শাসনের কারণে। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। সরকারের মধ্য থেকে বা দলের মধ্য থেকে যখন সিদ্ধান্তগুলো গণবিরোধী হয়ে যায় বা দলীয় বিরোধী হয়ে যায়, সংগঠন বিরোধী হয়ে যায়, তখন অনেকগুলো জটিলতা তৈরি হতে পারে। যেমন স্থানীয় সরকারের নির্বাচনে এবার ধরেন
এই বছরের শেষান্তে মোটামুটি ঠিক করা হয়েছে স্থানীয় সরকার নির্বাচন হবে। আমি মনে করি তার আগে হলে আরও ভালো, কারণ হচ্ছে স্থানীয় যে সেবাটা সেটা নির্বাচিত একটা প্রতিষ্ঠান বা মানুষ, চেয়ারম্যান মেম্বার যত দিতে পারে, একটা মনোনীত ব্যক্তির পক্ষে সেটা অনেক ক্ষেত্রে নাও সম্ভব হতে পারে। সেই জন্যে নির্বাচনটা যত তাড়াতাড়ি সম্ভব হতে পারলে ভালো। 2 নম্বর হচ্ছে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা বিপত্তি। আমাদের তো কিছু ট্রেডিশনাল ঘটনা আছে স্থানীয়ভাবে, সেই জায়গাটাই সরকারকে, যেটা কিছুটা বলার চেষ্টা করেছেন আমাদের প্রধান ভাই, যে এই বাধা বিপত্তির বিষয়টিকে সরকারকে শক্ত হাতে বিবেচনা, অর্থাৎ অংশগ্রহণের ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা, মানে শক্ত বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্য দিয়ে সরকার যদি সিদ্ধান্ত নিত তাহলে আর কোনো বিতর্ক থাকতে পারে। আমি কিন্তু দৃঢ়ভাবে মনে করি যে এই ক্ষেত্রে যেহেতু মার্কাটা বাদ দেওয়া হয়েছে, এটা একটা পজিটিভ সিদ্ধান্ত। কারণ যখন মার্কা থাকে, সরকারি দলের মার্কা, তখন ওর একটা নির্দেশনার মতোই নিয়ে নেয় প্রশাসন, পুলিশ বা অনেকে। এবার না থাকাতে কিন্তু দেখা যাবে ওইরাও নির্দেশনা মনে করবে না। সেই ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যে নির্বাচন করার জন্য সরকারের যতগুলো শুভ উদ্যোগ বা কর্মকাণ্ড, সিদ্ধান্ত, আমার কাছে মনে হয় অনেক বিতর্কের অবসান ঘটাবে, এবং সেই দিকেই সরকার যাচ্ছে। নির্বাচনটা জাতীয় সংসদের নির্বাচনের পর এটা হচ্ছে সবথেকে ব্যাপক ভিত্তিক নির্বাচন, স্থানীয় সরকারের নির্বাচন। অর্থাৎ মানে এটা একের প্রান্তিক পর্যায়ের নির্বাচন, এবং ঘরে ঘরে নির্বাচনটা হয়। যেটা প্রধানমন্ত্রী বলেছেন, এই পরিবার ওই পরিবারে যে মানে পারিবারিক ঘটনাগুলো থাকে স্থানীয় ক্ষেত্রে, শুধু 2টো পরিবার না, ঘরে ঘরে আমার বিবেচনায় দেখেছি যে কে কার সঙ্গে বসে চা খাইছে, কে কার সঙ্গে একটু হেসে কথা বলছে, কে কার সঙ্গে হাত মিলিয়েছে, এটাও একটা ফ্যাক্টর হয়ে যায়। সেই জন্য আগামী দিনে আমার মনে হয়, আর স্থানীয় সরকারের নির্বাচন তো আমাদের ঐতিহ্যগতভাবেই মানে হয়ে আসছে, তো এটাও আগামী দিনে সুষ্ঠুভাবে করা সম্ভব হবে বলে, কারণ আমরা গণঅভ্যুত্থান পরবর্তীতে ভালো নির্বাচন করেছি, তো সেই নির্বাচনে যত তাড়াতাড়ি হবে সেই প্রভাব তো থেকে যাবে। প্রভাব মানে সুষ্ঠু নির্বাচনের সেন্টিমেন্টটা থেকে যাবে। সেটা থাকলে আমার মনে হয় আগামী দিনে আমাদের জন্য ভালো হবে। আমরা শেষের দিকে 2 মিনিট করে আপনাদের দুজনের জন্য ক্লোজিং রিমার্কস। না, আমি লোকাল গভর্নমেন্ট নির্বাচনটা নিয়ে গভর্নমেন্টের আমি সিরিয়াসলি ভাববার জন্য বলছি। এই কারণে আমি দেশ স্বাধীনের পর যদি খেয়াল করি, প্রচুর মুসলিম লীগের লোক জিতছিল চেয়ারম্যানে। আমার এলাকায় আমি দেখছি সিরিয়াস মুসলিম লীগের, ওইরকম শান্তিপূর্ণ জায়গা ছিল, কিন্তু বাট নির্বাচনে জিতেছে, চেয়ারম্যান ছিলেন, জিতেছে। আমি সেই জায়গায়, আমরা যত কথাই বলি না কেন, আমাদের প্রান্তিক যেটা বলছেন, মানে গ্রামীণ উন্নয়নের মূল জায়গা কিন্তু ওইটা ওই জায়গাটা যদি পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে, এমপি সাহেবও স্বচ্ছ হয়ে যান। ফলে সেই জায়গাটা এখনই ভাবনা দরকার, এবং সময় বেশি নেই। বর্ষার পরে সাধারণত স্বাভাবিক এই শীতের মধ্যেই নির্বাচনটা হবে। তো ফলে আমি মনে করি সরকারের এখন থেকে একটা পরিষ্কার একটা ডিরেকশন আসা উচিত সরকারের পক্ষ থেকে। আমি সেক্ষেত্রে মনে করি কীভাবে করবে, আওয়ামী লীগকে ব্যান্ড করছে, কীভাবে করবে সরকার, সেটা সরকারের একটা পদ মানে খুঁজে একটা সূত্র সরকারের তৈরি করা উচিত, কীভাবে এই নির্বাচনটা করবে। না হলে কিন্তু এখানটায় এই নির্বাচন নিয়ে মব তৈরি হয়ে যাবে, নির্বাচন নিয়ে মারামারি হয়ে যাবে, ক্ষতির দিক হয়ে যাবে। সেটা জায়গাটা না হয়, সেই জন্যই আমি গুরুত্ব দিয়ে এই জায়গাটা দেখার জন্য আমি বলছি। আমার কাছে মনে হয় যে আশঙ্কা থাকলেও সেটা খুব ব্যাপকভাবে ছড়াবে বা ব্যাপকভাবে উদ্বিগ্ন করবে, এটা আমার কাছে মনে হয় না। এই কারণে যে খুব নিকটবর্তীতেই আমরা জাতীয় সংসদে একটা সফল নির্বাচন করতে পেরেছি। অনেকেই কিন্তু অনেক ধরনের কথা বলেছিল, আমি নিজেও কিছুটা দ্বিধান্বিত ছিলাম যে এই নির্বাচনটা কেমন হয়। অনেকে বলছিল যে শতাধিক কেন, তারও বেশি মানুষ মারা যেতে পারে, এরকম অনেকে মনে করছিল। কিন্তু বাস্তবিক মানুষের ভোটাধিকার প্রয়োগে যদি বাধা না দেওয়া হয়, সুযোগ থাকে, তাহলে অনেক কিছুই খুব সহজে মীমাংসা করা যায়। সেই দিকে সরকারের নজর থাকতে হবে। শুধু সরকারেরও বলবো না, প্রতিটি রাজনৈতিক দলের এবং প্রতিষ্ঠানে, এমনকি প্রার্থী যারা হবেন তাদেরকেও, নাগরিকদেরও, সবাইকে সমন্বিতভাবে, যেমন জাতীয় সংসদের নির্বাচন শুধু সরকার করছে
ডক্টর ইউনূস সাহেব করছেন এটা আমি বলবো না, সবার একটা সদিচ্ছা ছিল। ওই রকম একটা সদিচ্ছার মধ্য দিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে যে সুযোগটা আমাদের সৃষ্টি হয়েছে সেটাকে আমাদের গ্রহণ করতে হবে, এছাড়া কোনো বিকল্প আছে বলে আমার কাছে মনে হয় না। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হতে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নাজমুল হক প্রধান এবং মিস্টার শামসুজ্জামান দুদু অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, আমরা প্রধানমন্ত্রীর কথা দিয়ে শুরু করেছিলাম যে অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ হিসেবে দেখতে হবে এবং সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে দেখতে হবে। এখানে কোনো অবস্থাতেই দলীয় পরিচয় বিবেচনার মধ্যে আনা যাবে না। এটাই হওয়া উচিত, এটাই আইডিয়ালি হওয়া উচিত, কিন্তু আমরা সেটার ব্যত্যয় বিচ্যুতি আমরা সবসময় দেখেছি, ভবিষ্যতে দেখতে চাই না। নিশ্চয়ই যারা অপরাধ করবেন তাদের আইনের আওতায় বিচার হবে। এখানে আইনের শাসনের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আইনের শাসনের সঙ্গে গণতন্ত্রের সম্পর্কটা অত্যন্ত নিবিড়। এবং দলীয়করণ একটা বাংলাদেশে বড় সমস্যা। সব কিছুকে রাজনৈতিক বিবেচনা থেকে বা দলীয় বিবেচনা থেকে দেখার যে প্রবণতা, আমরা আশা করব যে এই সরকার সেখান থেকেও বেরিয়ে আসবার চেষ্টা করবে। কেননা এর যারা ভুক্তভোগী বাংলাদেশের জনগণ, তার মধ্যে তারাও আছেন এবং দলীয়ভাবে তারা ভুক্তভোগী ছিলেন। নিঃসন্দেহে একটা রাজনৈতিক দল তার আদর্শ থাকে, কর্মসূচি থাকে, সেটা বাস্তবায়ন করতে চাইবে, তার পছন্দের লোকজন থাকতে পারে, এমনকি সেই লোক তার দলের ভেতর থেকে হতে পারে, কিন্তু সেটা যেন অবশ্যই তার জন্য একটা যোগ্যতা থাকে, যে কাজটার জন্য দেওয়া হচ্ছে সেই কাজের জন্য তিনি যেন যোগ্য হন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রিফর্ম কতখানি করবে রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে এই বর্তমান ক্ষমতাসীনদের নিজেদেরই অঙ্গীকার ছিল, কারো দাবির আগেই সেই অঙ্গীকার ছিল। তো সেই অঙ্গীকার তার সঙ্গে ঐকমত্য কমিশনে জুলাই সনদ, যেখানে তারা নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করেছেন নিজেদের ইশতেহার, মানুষ প্রত্যাশা করবে যে যতটা দ্রুততার সঙ্গে সম্ভব বেসিক কিছু জায়গায় তারা রিফর্ম করবেন। সবটা তারা করবেন বা সেটাকেও প্রত্যাশা করে না, করতে পারবেন সেটাও কেউ আশা করে না, কিন্তু এই জায়গাগুলোতে মনোযোগ দেওয়া দরকার। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মূল কথা হচ্ছে যে আমাদের যে আইডিয়াস, আমাদের যে ভ্যালুজ, সেটার সঙ্গে যেন আমরা কোনো কম্প্রোমাইজ না করি। একই সঙ্গে আমরা যেন দেশের স্বার্থটা সবার আগে দেখি। সরকার বলছে বটে যে সবার আগে বাংলাদেশ, আমরাও বিশ্বাস করতে চাই সবার আগে বাংলাদেশ, কিন্তু একই সঙ্গে বাংলাদেশটা যেন সবার হয়। যেমনটা প্রধানমন্ত্রী নির্বাচনের পরেই বলেছিলেন, তিনি যারা তাকে ভোট দিয়েছেন তাদের ভোটার, যারা তাকে ভোট দেননি তার বিপক্ষে ভোট দিয়েছেন তিনি তাদের প্রধানমন্ত্রী, যারা দিয়েছেন তাদের প্রধানমন্ত্রী, যারা দেননি তাদের প্রধানমন্ত্রী, এবং যারা দিতে পারেননি তিনি তাদেরও প্রধানমন্ত্রী। এবং এই বিবেচনাটা যদি তার মধ্যে এবং তার সঙ্গে যারা আছেন তার দলের, সরকারে, সবার মধ্যে থাকে, তাহলে দেশটাকে অন্তত একটা সুন্দর বাংলাদেশ হিসেবে গড়বার যে স্বপ্ন আমাদের সবার, সেই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।